এই বছর আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। তার অর্থ 50 বছর অতিক্রান্ত হচ্ছে। এই 50 বছর পূর্বের ঘটনা স্মরণে থাকা এখন আমাদের জন্য খুব কঠিন ব্যাপার। তারপরও যতটুকু স্মরণে আছে এই স্মরণ থেকেই এই যতটুকু সম্ভব বলবো। প্রথমত আমার নাম বালাগাতুল্লাহ, আমার বাড়ি মিরাসরাই। আমি 1966 সালে চট্টগ্রাম শহরে আসি। চট্টগ্রাম শহরে আসার পিছনে কারণ হচ্ছে যে কি আমি ওখানে থাকতো, মাদ্রাসায় পড়তাম। এখানে এসে সোবানী আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। কিন্তু আমি মাদ্রাসা পড়া সত্ত্বেও আমি কিন্তু ছাত্র ইউনিয়নের সাথে মিরাসরায় থাকা অবস্থাতেই যুক্ত হয়ে যাই। তার কারণ হিসাবে আমার চাচা ডাক্তার মাস্টার আবুল কালাম, উনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির মিরেশ্বরের নেতা ছিলেন এবং উনি আন্ডারগ্রাউন্ড ছিলেন। আমাদের বাড়িতে তৎকালীন এই কমিউনিস্ট চট্টগ্রাম জেলার কমিউনিস্ট নেতারা আন্ডারগ্রাউন্ড অবস্থায় বিভিন্ন ভিন্ন নাম নিয়ে আমাদের বাড়িতে যাওয়া আসা করতেন, যার ফলে তৎকালীন কমিউনিস্ট পার্টির অনেক প্রকাশনা পুস্তক আমি আমাদের ঘরে আমার চাচার বেডরুমের মধ্যে পেতাম। আমি এগুলো পড়তাম। অপরদিকে মিরাসরাই এলাকাটা ছিল ছাত্র ইউনিয়ন অধ্যুষিত। ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী ছিল। আমার প্রায় বন্ধুরাই ছাত্র ইউনিয়ন করতেন। নিজামপুর কলেজ হওয়ার পর আরও শক্তিশালী হলো। সেইভাবে আমি ছাত্র ইউনিয়নের প্রতি প্রভাবিত হই। অতএব চট্টগ্রাম শহরে আসার পরও আমি ছাত্র ইউনিয়নের সাথেই আমি কর্মী হিসাবে কাজ করি। মাসুদ ভাই এবং তপনদা আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই রক্তজোড়া সেই মার্চের পটভূমি সম্পর্কে বলেছেন। আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি শুরু করতে চাই। আমি তখন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রচার সম্পাদক। সভাপতি ছিলেন ডক্টর মাহবুবুল হক এবং সাধারণ সম্পাদক ছিলেন গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী। তখন মার্চের প্রথম দিন, আপনারা জানেন 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াই তাদের স্বাভাবিক অধিকার ছিল। কিন্তু সেটা পশ্চিম পাকিস্তানের ভুট্টোদের নানান ষড়যন্ত্র চক্রান্তের ফলশ্রুতিতে ইয়াহিয়া খান 3রা মার্চ যেই সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছিল সেটা স্থগিত ঘোষণা করলেন। সেই 1 মার্চেই তখন আমাদের অফিস 37 নজির আহমদ চৌধুরী রোডে, ছাত্র ইউনিয়ন অফিস, সাথে নেপ অফিসও আছে। আমরা দেখলাম ছাত্র সংগ্রাম পরিষদ তখন কিন্তু ক্রিয়াশীল। ছাত্র সংগ্রাম পরিষদ বা কোনো রাজনৈতিক দলের কোনো আহ্বানের তোয়াক্কা করেনি। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে ওই ইয়াহিয়া খানের এই ঘোষণার প্রতিবাদে, এবং স্লোগান উঠেছে, ভুট্টোর মুখে লাথি মারো, ইয়াহিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, পদ্মা মেঘনা যমুনা, হ্যাঁ, এইভাবে আরও নানান স্লোগান, অর্থাৎ উত্তাল বাংলাদেশ। সেই উত্তাল বাংলাদেশ সাথে চট্টগ্রামও উত্তাল। এটা আপনারা জানেন। 60-এর দশকের গোটা আন্দোলন সংগ্রাম, এমনকি আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের এদেশের ছাত্র সমাজ হচ্ছে যে কি সকল আন্দোলন সংগ্রামের অগ্রবাহিনী হিসাবে কাজ করেছে, অগ্রসর বাহিনী হিসাবে কাজ করেছে। তার মধ্যে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন ছিল এদেশের সবচাইতে বড় সংগঠন এবং তারাই এটার নেতৃত্বে ছিল। যাই হোক, সেই 1 মার্চের এই উত্তাল জোয়ার, এই জোয়ার পরবর্তী পর্যায়ে সেই থেকে 25শে মার্চ পর্যন্ত চট্টগ্রাম একদিনও মিছিলের নগরী ছাড়া বাদ যায়নি। হয়তো মিছিল, হয়তো লালদিঘির মাঠে জনসভা,
অথবা স্কুল কলেজ থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিনে প্রায় নানান কর্মসূচি উদযাপিত হচ্ছে। এর মধ্যে আপনার এই ইয়েতে আপনার এই কর্মসূচি চলাকালীন বঙ্গবন্ধু যখন মাসুদ ভাই বলেছেন, বঙ্গবন্ধু যখন 7ই মার্চের বক্তৃতা দিলেন রেসকোর্স ময়দানে, তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে কি আমাদের স্বাধীনতার যুদ্ধের প্রস্তুতি ছাড়া অন্য কোনো বিকল্প নাই। তখন স্বাভাবিকভাবে আমরা ছাত্র ইউনিয়ন ইয়ের মাঠে আপনার ওই এমইএস স্কুলের মাঠে ডেমি রাইফেল দিয়া আমরা শুরু করলাম, আপনার ওই ট্রেনিং শুরু করলাম। অনুরূপভাবে আমরা বিভিন্ন উপজেলাতেও, তখন থানা ছিল, উপজেলাতেও ওইভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কি মানে তোমরা এইভাবে প্রস্তুতি নাও। এইভাবে হতে 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 আপনার অসহযোগ আন্দোলনের হতে হতে যেতে যেতে 23শে মার্চ পাকিস্তান স্বাধীনতা দিবস ছিল। সেই স্বাধীনতা দিবসের দিন লালদিঘির মাঠে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে জনসভা ছিল, বিশাল জনসভা। সেই জনসভা থেকেই ছাত্রলীগের তৎকালীন ছাত্রকর্মী ইউনুস, এখন মুক্তিযোদ্ধা, সে পাকিস্তানি পতাকা পোড়ায় ফেলল। তারপরে সেইখান থেকে যেয়ে মাসুদ ভাই এবং ইউনুস কোর্ট বিল্ডিংয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠিয়ে দিলেন। আপনারা নিশ্চয় জানেন 2 তারিখ রেসকোর্স ময়দানেই, 2 তারিখ না 3 তারিখ রেসকোর্স ময়দানেই মানে ওই ছাত্র সংগ্রাম পরিষদ বাংলাদেশের একটা পতাকা অলরেডি প্রদর্শিত হয়েছে। সেই পতাকা এখানেও উত্থাপন, মানে লাল গোল চক্কর, পূর্ব বাংলাদেশের প্রথম ইয়াটা তো ছিল পূর্ব পাকিস্তানের ম্যাপ দিয়ে পতাকার ডিজাইনটা ছিল প্রথম। তারপরে না পরে এটা পরিবর্তিত হয়ে আপনার গোলাকার হয়েছে। তো সেইটা সেদিন সেই ঘটনা একটা উল্লেখযোগ্য বিষয়। দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় হলো যে 24 তারিখ আমাদের চট্টগ্রামের সাংস্কৃতিক ছাত্র কর্মীদের যৌথভাবে আপনার এই ফেরড ময়দানে একটা সমাবেশ ছিল, বিশাল সমাবেশ। তারপর আপনার সেই সমাবেশে ওই মমতাজ উদ্দিন রচিত একটা নাটকও প্রদর্শিত হয়েছে। আমাদের ডক্টর মাহবুল হকরা ছাত্র ইউনিয়ন করলেও কিন্তু আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোও ছিল আমাদের সংগঠনের মধ্যে প্রধান। ততএব সেইখানে যখন খবর পাওয়া গেল যে সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাচ্ছে, তখন সেইখান থেকে মিছিল নিয়ে বন্দরের দিকে রওনা হলো। ওখান থেকে মিছিল নিয়ে বন্দরের দিকে রওনা হলো। এটা যেতে যেতে বন্দরে তখন প্রচুর গোলাগুলি চলছে। তারপরে বন্দরে আমরা তো আর থাকতে পারলাম না, শ্রমিকরা প্রতিরোধ করেছে, অলরেডি প্রতিরোধ হয়েও গেছে এবং প্রচুর বন্দর শ্রমিক নেতা মারা গেছে। তারপরে আমরা ফেরত এদিকে মিছিল নিয়ে ফেরত আসলাম। তখন আগ্রাবাদ আসার পর মিছিলের থেকে বলা হলো যে কি আপনার বাংলাদেশ তৎকালীন রেডিও পাকিস্তান চট্টগ্রাম আগ্রাবাদে, সেইখানে সিদ্ধান্ত হলো যে কি এইটাকে ঘেরাও করে রাখতে হবে। সেইটার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা ছিল ঘেরাও করে রাখার পিছনে, সেইটাতে কর্মচারীদের অধিকাংশ অর্থাৎ ওই বেতার কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ লোক, বিশেষ করে বামপন্থী রাজনীতির সাথে সম্পর্কিত, ছাত্র ইউনিয়নের সাথে সম্পর্কিত লোকজনের আধিক্য বেশি ছিল। তার কারণ এটা আপনারা অবশ্যই অস্বীকার করবেন না, সংস্কৃতি এবং লেখাপড়ার দিকে থেকে ছাত্র ইউনিয়ন কিন্তু অল এলং বাংলাদেশে সবসময় একটা অন্যতম ভূমিকা পালন করতো সাংস্কৃতিক জগতে। সেদিক থেকে বেতারও এদের আধিক্যটা বেশি। বেগম মোস্তারি শফির কথা যে বললেন, উনিও বেতারে চাকরি করতেন। তারপরে বেলাল মোহাম্মদ, উনি এককালে ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম মানে প্রতিষ্ঠাতা
প্রথম কমিটির সদস্য। তারপরে আবুল কাশেম সন্দীপ, উনিও চট্টগ্রাম ছাত্র ইউনিয়ন জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, চট্টগ্রাম কলেজের ভিপি ছিলেন একসময় ছাত্র ইউনিয়ন থেকে। নেতৃস্থানীয়দের মধ্যে প্রায় যেহেতু এরকম, অতএব সেখানে সেটা ঘেরাও করা হলো। পরবর্তী পর্যায়ে এই যে পরের দিন আপনার শনিবারে, পরের দিন 25 তারিখ আপনার রাত্রে, আমরা তো মিটিং মিছিল করি আসছি বাইর থেকে, রাত্রে আমরা ছাত্র ইউনিয়ন অফিস তখন কিন্তু 21 নজির মধ্যে চলে আসছে শিফট করে, এবং ন্যাপ অফিসও শিফট করে 21 নজির মধ্যে চলে আসছে। এইখানে এই অফিসে রাত্রে প্রায় 1টা চৌধুরী হারুনুর রশিদ আমাদের অফিসে উপস্থিত হলেন। চৌধুরী হারুন রশিদ অফিসে উপস্থিত হলেন। উপস্থিত হইয়া চৌধুরী হারুন রশিদকে তখনও কিন্তু ওনার উপর হুলিয়া, উনি আন্ডারগ্রাউন্ড, তখন হয়নি। তখন উনি আসি বললেন যে কি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, রাজারবাগ পুলিশ লাইন, তারপরে তোপখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোতে আক্রমণ হয়েছে। আমি মেজর রফিকের সাথে যোগাযোগ করেছি। সীমান্ত থেকে ইপিআরের সবগুলো শহরের দিকে অ্যাডভান্স করছে। আমাদেরকে উনি এই খবরগুলো দিলেন এবং আমাদেরকে বললেন, মাসুদ ভাইও ছিলেন, তপন ছিলেন, আমাদের তৎকালীন নেতৃস্থানীয় প্রায় সবাই অফিসে। তখন তো আর ঘুম দমের কোনো ব্যাপার নাই, একটা মানে ক্রস রোড। তখন আমরা বসে থাকলাম। উনি আমাদেরকে বললেন যে আমি আওয়ামী লীগের সাথে সংগ্রাম কমিটির মিটিংয়ে করতে যাচ্ছি, তোমরা ওখান থেকে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করবা। আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর উনি আসলেন রাত্রে এসে উনি বললেন মিটিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে কি বঙ্গবন্ধুর ঘোষণা কালুঘাট বেতার কেন্দ্র থেকে এই প্রচার করা হবে এবং সেটা এম এ হান্নানই করবেন। এম এ হান্নান আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি। তো সেই বৈঠকও আমি যতটুকু শুনেছি কথা উঠেছিল, কোনো মেজর টেজর দিয়ে কাউকে দিয়ে করানো, সিনিয়র কাউকে দিয়ে করাইলে মানুষ উজ্জীবিত বেশি হতো। তো কিন্তু সিদ্ধান্তটা হয়েছে যে এম এ হান্নানই করবেন। ঠিক সেইভাবে 26শে মার্চ এম এ হান্নান এই মানে ফর্মেল, মানে রাজনৈতিক দলের পক্ষে ফর্মেল বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন এই আপনার এম এ হান্নান। এরপরে আবার সেদিন বৈঠকে আবার ওই কথাটা আসলো, সেইটা হলো যে কি জিয়াউর রহমান তো এখন তৎকালীন সিনিয়রদের মধ্যে জিয়াউর রহমান এইরকম তাকে ধরিয়ে আনি কোনো দেওয়া যায় কিনা। তো সে কিন্তু অলরেডি তখন শহর ত্যাগ করে পটিয়ার দিকে চলে গেছে। পটিয়ার দিকে চলে গেছে। রফিক কিন্তু যদিও এই সশস্ত্র লোকদের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন, উনার প্রথমত হলো যে কি উনি সেনাবাহিনীর লোক না, উনি ছিলেন বিডিআরের লোক, বিডিআর না তৎকালীন ইপিআর এবং ক্যাপ্টেন পদমর্যাদায়। সেই জন্য উনি এখানে মুক্তিযুদ্ধ সংগঠিত করলেও ঘোষণা হিসাবে উনাকে প্রদান করাটাকে খুব বিবেচনার মধ্যে আনা হয়নি। তারপর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে কি জিয়াউর রহমানকে এনে, জিয়াউর রহমানকে ওখান থেকে এনে, পটিয়ার থেকে এনে, এই আমি যতটুকু জানি কায়সার ভাই আরও কারা কারা সহ, বেলাল মোহাম্মদ সহ এরা যাইয়া তাকে সেখান থেকে ধরে এনে 27 তারিখ দুপুরবেলা তাকে দিয়ে ঘোষণা করানো হয়েছে। তাও প্রথমে সে কিন্তু ঘোষণাটা বঙ্গবন্ধুর নামে করেনি, নিজের নামে করেছেন। নিজের নামে করাতে তখন উপস্থিত নেতৃবৃন্দ তাকে সেটা একে খান, তখন একজন ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও একে খান আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে বিরাট এক ভূমিকা পালন করছে। তখন একে খানও তখন ছিলেন। তারপরে ওখানে আওয়ামী লীগের হারুন সাহেব, অর্থাৎ লোকাল লিডার, আর এখানকার বেতারের
আবুল কাশেম, সন্দীপ রায়, এরা টোটাল সেট, এই যে ডাক্তার সুলতান, এই রাখাল বণিক এরও ছিল, অর্থাৎ আওয়ামী লীগের লোকজনও তখন সেখানে অলরেডি উপস্থিত হয়েছেন। তখন এই ওকে পরবর্তী পর্যায়ে এটাকে সংশোধন করে আবার অন বিহাফ অফ বঙ্গবন্ধু বলে এই ঘোষণাটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এর আগের যে বিষয়টা 26 তারিখ পর্যন্ত আমি গেলাম, এবং এই আরেকটা বিষয়, আমাদের বিষয় আপনারা জানেন যে সেটা হলো যে কি ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী একটা আলাদাভাবে হয়েছিল। সেইটাও কিন্তু এই আমাদের তৎকালীন এই বিপ্লবী সরকারের, অস্থায়ী বিপ্লবী সরকারের অনুমোদিত এবং এই ভারতীয় সামরিক বাহিনী এবং সরকারের সমর্থিত, অর্থাৎ অনুমতি পাওয়ার ক্ষেত্রে। আমাদের এখানে যেটা, এই যে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত, ক্র্যাকডাউন পর্যন্ত, এই সময়সীমার মধ্যে আমি তো প্রথমে বলেছি কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ড ছিলেন, কিন্তু তার সমস্ত নেতারা কিন্তু আন্ডারগ্রাউন্ড অবস্থায়ও কিন্তু এই ন্যাপ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, এই সমস্তগুলোকে তারা পরিচালনা করতেন। এবং এই মাসুদ ভাই, আমরা কিন্তু উপরে ছাত্র ইউনিয়ন, কিন্তু ভিতরে কমিউনিস্ট পার্টির সদস্যও আছে, তবে আমরা আমাদের টেক নামে চলতাম, হ্যাঁ, ওই পার্টিতে ফাংশন করার সময়। তো প্রথমত এই কথাটা বলা দরকার, প্রথমত একটা ধারণা ছিল, সেটা হচ্ছে যে কি আপনার এই ভারতে যাওয়ার চিন্তাভাবনা, প্রথমে কদ্দূর যাওয়া যাবে না যাবে, এইদিকে সোয়াত থেকে গুলিবর্ষণ অলরেডি শুরু হয়েছে, তারপর আমরা কোথায় যাব, কি করব। তখন এখানে যেটা নেতাদের আলোচনা থেকে আমরা যেটা বুঝেছি সেটা হলো যে কি আমাদেরকে গেরিলা প্রতিরোধের দিকে যেতে হবে। অতএব গেরিলা প্রতিরোধ যদি করতে হয় তাহলে অস্ত্র জোগাড় করতে হবে, আবার গ্রামে গঞ্জে ছড়িয়ে যেতে হবে। যার ফলশ্রুতিতে আমাদের এই যে মাসুদ ভাই বলেছেন, তপন তো বলেছেন, আমাদের কয়েকটা গ্রুপ করে বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, রাঙ্গুনিয়া ইত্যাদি জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো। তো মাসুদ ভাই বলছে, সেজন্য আমি আর বলছি না। আমি এবং আমাদের সবাই চলে গেল 31 তারিখের মধ্যে। ওই মাসুদ ভাই বলেছে সর্বশেষ আমাদের মানে কর্মী বাহিনীর মধ্যে মাসুদ ভাই, তপনদা, তারা চট্টগ্রাম শহরে সর্বশেষ ত্যাগ করছে, তা না, ওনারা 31 তারিখে গেছে। আমি এবং আমাদের তৎকালীন এই ছাত্র ইউনিয়ন জেলা কমিটির কোষাধ্যক্ষ অমলেন্দু দেবনাথ, তারা দুজনকে সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত অফিসে রেখে গেলেন। আমরা এই আপনার 2 তারিখ পর্যন্ত থাকলাম। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলা দরকার, যেটা বাদ পড়ে গেছে, সেটা হলো যে কি আপনারা জানেন এই যে ঝাউতলা এবং এই বিহারি কলোনি, পাহাড়তলি, এখানে কিন্তু বাঙালিদের উপর প্রচণ্ডভাবে আক্রমণ হয়েছিল, অবাঙালিরা, এবং প্রচুর আমাদের বাঙালি মারা গিয়েছিল পাহাড়তলি এলাকার মধ্যে। এটার বৌদ্ধভূমিও এখনও আছে পাহাড়তলিতে, আপনারা হয়তো বৌদ্ধভূমি ছবি নিয়েছেন বা নেবেন। এই যে 7 মার্চের পর এই যে পাহাড়তলি এবং ঝাউতলা, এই সমস্ত জায়গায় যে ওইখানে অবাঙালি অধ্যুষিত এলাকা ছিল, বাঙালিদের উপর হামলা, এই হামলাতে অনেকেই নিহত হয়েছেন, তারপর অনেকটা দাঙ্গার মতো হয়েছে। এটা দাঙ্গার আকারে যখন রূপ নেওয়ার অবস্থা হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমাদের চট্টগ্রামের রাজনৈতিক নেতৃত্ব, জহুর আহমদ চৌধুরী সহ আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টির নেতারা ওই সমস্ত এলাকায় আপনার এই শান্তি রক্ষার জন্য যথেষ্ট প্রচেষ্টা গ্রহণ করেছেন। তারপরে আমাদের মাসুদ ভাইরা 3 ট্রাক লোক নিয়ে, প্রফেসর খালেদ সাহেবের নেতৃত্বে 3 ট্রাক লোক নিয়ে পরে আপনার এটাকে রিমিশন করছেন। এ প্রসঙ্গে একটা কথা বললে না হয়, সেই দাঙ্গাতে আমাদের এই সহকর্মী মাসুদ ভাই বলেছেন, অদ্রি চক্রবর্তী তখন রাঙ্গুনিয়া কলেজে জিএস ছিলেন, তার পরিবার থাকতেন
ফলগ্রহণ কলোনিতে। তার বাবা রেলে চাকরি করতেন, তার বাবাকেও তারা হত্যা করেছে। এরপরে ওই যে আমি আগে বলছিলাম 1 তারিখে আমি এবং অমলেন্দু দেবনাথ, ওই তার 2 বোন সীমা চক্রবর্তী এবং প্রান্তিকা চক্রবর্তী, তারা দুজন ছাত্র ইউনিয়ন করতেন। তাদেরকে উদ্ধার করে আনার জন্য আমরা ফলগ্রহণ কলোনিতে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু আমরা ঢুকতে পারিনি। তখন অলরেডি অবাঙালিদের দখলে ওইটা, তার কলোনিগুলো তো অবাঙালি অধ্যুষিত ছিল। তো যাই হোক, তো এই দাঙ্গা থামানোর ক্ষেত্রে এই ভূমিকাটা, এর পরবর্তী পর্যায়ে আমাদের যেই প্রস্তুতি, মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সেই প্রস্তুতির ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, আমাদের নেতাদের কথার মধ্য দিয়ে এবং আমাদের ডিস্ট্রিবিউশন দিক থেকে আমাদের মনে হয়েছে তারা গ্রামে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে গেরিলা পদ্ধতিতে আমাদের দীর্ঘস্থায়ী যুদ্ধে অবতীর্ণ হতে হবে। কিন্তু সেখানে পার্টি থাকেননি। শুধু আমাদের তৎকালীন ন্যাপের সাধারণ সম্পাদক মাওলানা আহমদুর রহমান আজমি এবং বন্ধ শ্রমিক নেতা আপনার আহসানুল্লাহ চৌধুরী, তারা দুজন মিরাশরাইয়ের অধিবাসী। তাদেরকে মিরাশরায় পাঠিয়ে দিয়েছে। মিরাশরাই থেকে তারা বর্ডার ক্রস করে ওই দিকে চলে গিয়ে ওখানকার কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ করে আমাদের ওখানে যাওয়ার ব্যবস্থা করার জন্য একটা মেকানাইজেশন সেখানে তৈরি করা হয়েছে। তাহলে দুটো পদ্ধতিতে আমাদের পার্টি অগ্রসর হচ্ছে। আবার আওয়ামী লীগের সাথেও যোগাযোগ সম্পর্ক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের প্রভাব সবকেও আছে। তো আমি এবং অমলেন্দু দেবনাথ এখানে থাকার যেই এক সিদ্ধান্ত ছিল, 2 তারিখ চট্টগ্রাম অকুপাই হয়ে গেছে অলরেডি, পাক আর্মিরা অকুপাই করে ফেলছেন। 3 তারিখে আমার যতটুকু মনে পড়ে, এপ্রিলের 3 তারিখে চৌধুরী হারুনুর রশিদ ও রাঙ্গুনিয়ার থেকে ওই জিপের কথা যে বললেন, সেই জিপ এটা নিয়ে এই মাসুদ ভাই নাকি তপনদা ছিল সাথে, ঠিক আমার মনে পড়ছে না পুরো, তারা কেউ একজন ছিল অথবা দুজন ছিল, আমাকে রাঙ্গুনিয়া নিয়ে যাওয়া হয়। আমার অমলেন্দু দেবনাথ ওই দিন কোথায় চলে গেছে আর তার হদিস আর পাইনি আর কি, অর্থাৎ সে আর অংশগ্রহণ করেনি। তো আমি রাঙ্গুনিয়া চলে গেলাম। তো রাঙ্গুনিয়াতে পূর্বে বলা হয়েছে, তপনদা, মাসুদ ভাই, আমাদের রাঙ্গুনিয়া কলেজ মাঠে একটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল, সেইখানে ট্রেনিং দেওয়া হচ্ছিল। তো সেইখানে যখন আপনার পাক আর্মি যখন চট্টগ্রাম অকুপায়ের পরে আপনার বিভিন্ন দিকে আপনার গ্রামের দিকে অগ্রসর হতে শুরু করছে, সেই অগ্রসর হওয়ার পথে আমার যতটুকু জানা আছে, প্রথম একটা বাধাগ্রস্ত হয় তারা ইয়েতে, এই আপনার কালুঘাটের ওই পারে, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সহায়তা জিয়াউর রহমান কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু পরে সারেন্ডার করি তারা ওইদিকে রামগড় দিকে চলে গেছে, আমার যতটুকু জানা আছে। তারপর আপনার এই রাঙ্গুনিয়াতেও পরে পরবর্তী পর্যায়ে যখন কাপ্তাই রোড দিয়ে রাঙ্গুনিয়া চলে গেছে, ওটা তপনদা বলেছে তারা কীভাবে ক্রোলিং করি কলেজ দখল করছে, ওনারা ওখান থেকে চলে গেছেন। তো আমার ব্যাপারে সিদ্ধান্ত নিল, চৌধুরী হারুন রশিদ বলল যে কি তুমি এখানে অপেক্ষা করবা, থাকবা। মরিয়মনগর ইউসুফ সওদাগর ছিল না, ইউসুফ সওদাগরের বাড়িতে আমাকে রেখে দেওয়া হলো এবং বলা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুমি এখানে থাকবা। আর ওনারা ওই আপনার বাঁশখালীর দিকে চলে গেছে, সেই বর্ণনা তপনদা দিয়েছেন। এপ্রিলের 10 তারিখে আমার কাছে খবর পাঠানো হলো যে কি তোমাকে বোয়ালখালী কদুরখিল বখতিয়ার নোমানের বাড়িতে যেতে হবে। তো আমি রওনা হয়ে এই আপনার এই সুয়েটের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়া, তার কারণ তখন রোড অলরেডি পাক আর্মিদের অকুপাই, আমি তখন আপনার ওইটা দিয়া কোদালা হইয়া গ্রামে গ্রামে এসে পরদিন, হ্যাঁ, 11 তারিখে আমি কদুরখিল গুমরন্ডি আপনার বখতিয়ার নোমানদের বাড়িতে এসে পৌঁছলাম। তো ওখানে দেখলাম যে কি আমাদের তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা পূর্ণেন্দু কানুঙ্গো অপেক্ষা করছেন, উনি আছেন। তারপর উনি আমাকে নিয়ে চলে গেলেন কানুঙ্গোপাড়া।
আপনার কবিয়াল রমেশিলির বাড়ি, না রমেশিল না, গোপাল, হ্যাঁ ফণি বড়ুয়া না, রায়গোপাল, কবিয়াল রায়গোপালের বাড়ি। নাম শুনছেন কিনা আমি জানি না, চট্টগ্রাম তিনজন, হ্যাঁ রায়গোপালের বাড়িতে। তো সেইখানে আমি গিয়ে দেখলাম যে কি সেইখানে আমাদের এই পার্টির নেতা এ চৌধুরী হারুন রশিদ আছেন, অনঙ্গ সেন আছেন, তারপরে আপনার কৃষক নেতা, কমিউনিস্ট পার্টির নেতা এই ওই সাত্তার ভাই, তারা অপেক্ষা করছেন। আরও কিছু আমাদের নেতৃস্থানীয় ছাত্র ইউনিয়নের কর্মীও আছেন। তারপরে পুনন্দা আমাদেরকে আমরা গেল, রাত্রে মিটিং হলো, রাত্রে সেইখানে বসে সিদ্ধান্ত হলো যে ওই পারে আমরা ক্রস করব, অর্থাৎ ওই আমাদের এখানে আর থাকা সম্ভব না, আমাদের ট্রেনিংয়ের জন্য ভারতে চলে যেতে হবে। তো অতএব সিদ্ধান্ত হলো যে কি আমাদের তো আগেই আমি বলেছি যে কি আমাদের সমস্ত গ্রুপগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ততএব চৌধুরী হারুন রশিদ, অনঙ্গ সেন, আব্দুল সত্তার, তারা তিনজন চলে যাবেন বর্ডার ক্রস করে রামগড় দিয়া। আর আমি এবং পূর্ণেন্দু কানুঙ্গ দক্ষিণে যে সমস্ত গ্রুপগুলো আমাদের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদেরকে অর্গানাইজ করে এই ইনফরমেশন এবং যাওয়ার ব্যবস্থা করবেন। আর আমার উপর দায়িত্ব দেওয়া হলো যে আপনার উত্তর চট্টগ্রামে রাউজান থেকে আরম্ভ করে ফটিকছড়ি, তারপরে আপনার ওই মিরেশ্বরাই, সীতাকুণ্ড, এই সমস্ত অঞ্চলগুলোকে টাচ করে তাদেরকে ইনফরমেশান এবং অর্গানাইজ হওয়ার জন্য ইনফরমেশানগুলো দিয়ে যেয়ে মিরেশ্বরাই যেয়ে আমি অপেক্ষা করব। মিরেশ্বরাইতে আমার সাথে ভারত থেকে এই আপনার হাসানুল্লাহ চৌধুরী যোগাযোগ করবেন। তো যাই হোক, আমার কথা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমি যেই কমেন্টটা করতে চাই সেটা হলো থেকেই কমিউনিস্ট পার্টি এই দুই পদ্ধতিতেই মোটামুটি তার পূর্বাপর এই মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমাদের ট্রেনিংগুলো হচ্ছে গেরিলা ওয়েলফেয়ারের ছিল এবং দীর্ঘস্থায়ী লক্ষ্য ছিল, প্রস্তুতিও সেইভাবে ছিল। তো আমি ওই মিরেশ্বরের থেকে ওই যে তপনদা বললেন আমাদের সেইখান থেকে আমরা এইখানে আমরা যখন করলাম ওই হারুন বাইরে চলে যাওয়ার পর সাবরুম, ও আচ্ছা এখানে একটা ঘটনা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমি মানে না বলি নয়, সেটা হলো যে কি 13 তারিখ আমরা এই ইয়াঘাট ওই না ববুইয়াঘাট না ওই যে বান্ডারজুড়ি দিয়ে আমরা 4 জন একত্রে বের হয়েছি। বান্ডারজুড়ি দিয়ে পার হইয়া ওনারা চলে গেলেন সরাসরি, আর আমি রাউজান, উত্তর রাউজান ফকিরহাটে আমি ওই রাত যাপন করব 13 তারিখ রাত্রে। আমি যখন সন্ধ্যা হয়ে গেছে তখন যেতে যেতে ফকিরহাটের কাছে যখন মদনমালের কাছে গিয়েছি তখন আমি দেখি আপনার ফকিরহাট ধাউ ধাউ করে জ্বলছে, ফকিরহাট ধাউ ধাউ করে জ্বলছে। তারপর মানুষজন কিছু নাই। আমি যেই ইয়াতে থাকবো আমার সেলটা সেই রাত্রে যেখানে ছিল ওনারা তো আর কেউ নাই। তখন শুনলাম ওনারা আসার সময় নতুন সিংকে হত্যা করে এসেছেন পাক আর্মিরা, এবং ফজলুল কাদের চৌধুরীর এই সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে এই সমস্ত রাউজানে কাঁওরপাড়ার লোকজন নিয়ে সমস্ত উত্তর রাউজান আপনার জালি পুড়িয়ে আর লুটপাট করেছে। এই খবরটা আমি পেলাম। এখন আমার দুশ্চিন্তা বেড়ে গেল যে কি এখানে আমার আশেপাশে জানাশোনা সানা ডাক্তার বলি এক ডাক্তার ছিল আমাদের ওই পাশে, আমাদের ন্যাপ করতেন তখন, উনার বাড়িতে যেয়ে দেখেছি কি উনারাও নাই। এখন আমি কোথায় যাব? কোথাও যাওয়ার আরও সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার উপরে পাক আর্মিদের আপনার যাতায়াত চলছে। এই অন্ধকারে অনিশ্চিত জীবনের মধ্যে এই রাত্রে আস্তে 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 কী করবো বসে আছি। এই 2 লোক আমাকে বলতে আপনি কোথায় যাবেন? তখন এর আগে আমার মাথায় পড়ছে যে কি ইয়াসিননগর বলে একটা জায়গা আছে কিন্তু আমি চিনি না রাউজানে, উত্তর রাউজান।
এটা জানেন যে কি ইয়াসিননগর আমাদের অ্যাডভোকেট শফিউল আলম, বেবি শফি বলতেন যিনি, নেপ নেতা, ওনার শ্বশুর বাড়ি ওখানে। আবার ওনার সম্বন্ধীদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তার কারণে আমি ওনার ইলেকশনও করেছি। তারপরে আমি বললাম যে আমি ইয়াসিননগর যাব। ইয়াসিননগর যখন আপনার ওনাদের সাথে যাওয়া শুরু করলাম, যেতে 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 প্রায় 3 মাইল 3.5 মাইল, অনেক রাত হয়ে গেছে। দেখেছি কি পাহাড়ের উপর একটা বাতি টিম 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 করে জ্বলছে। তো সেইখানে উঠলাম, উঠে দেখেছি কি এক চা দোকানের ভিতরে যখন ঢুকি দেখেছি কি আপনার আমাদের স্টার ব্লক ছিল না এই ইয়াতে নদীরাম চৌধুরীতে, সেইখান থেকে আমরা ছাত্র ইউনিয়নে ব্লক করাতাম। মোজাহের বলে সেইখানকার এক কর্মচারী ওই চা দোকানের ভিতরে বসে আছে। তখন আমার বুক তো এত বড় হয়ে গেল যে আমার মানে জীবনের বোধহয় আজকে আবার পুনর্জন্ম পাইলাম। তারপরে তাকে বললাম যে আমি শফি সাহেবের শ্বশুরবাড়িতে যাব। তারপরেও আমাকে রাত্রে নিয়ে শ্বশুরবাড়িতে, ওনার শ্বশুরবাড়িতে দিয়ে আসলো। সে রাত যাপন করলাম। পরদিন সকালে আমার গন্তব্য হচ্ছে যে কি ইয়াতে আপনার ওই ফটিকছড়ি গন্তব্য। তখন দেখেছি কি আপনার মানুষ, হাজার হাজার মানুষ রাউজানের, আপনার ফোটলা পাটলি বুড়া ছেলে মেয়ে, মানে রাস্তায় মানে ঝড়ের মতো আপনার ওইদিকে শুধু যাচ্ছে। তার কারণে এখানে তো আগের দিন আক্রমণ হয়েছে, ওদিকে যাচ্ছে উদ্বাস্ত। আর উত্তর রাউজান তো বিশেষ করে হিন্দু দূষিত এলাকা। তো কী করব, তাদের সাথে আমিও গেলাম। যেতে 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 আমি মাইজবান্ডার শরীফে যাইয়ে উঠলাম। মাইজবান্ডার শরীফে এই আবুল ফজল নামে আমাদের ব্যাংক এমপ্লয় এক নেতা ছিলেন, ওদের পরিবারের সদস্য, আবার নেপ করতেন উনি। আবুল ফজল সাহেবের ওখানে যাই উঠলাম। আবুল ফজল সাহেব বললো যে কি কালকে রাত্রে এই হারুন ভাইরা আমার এখানে এসেছিল, অর্থাৎ আগের দিন হোল্ডিং তারা ওখানে করছেন, তারা চলে গেছে। অতএব আমি ওখান থেকে ওনাদের কাছে এই ইনফরমেশন পেলাম। তার আগের দিন রাত্রে ওনাদের পোট্টা পার্টিও যা ছিল, হারুন ভাই, সত্তার ভাই এবং অরঙ্গদার, ওনারা সাধনধরের আজাদির সম্পাদক ওই সাধনধরের বাড়িতে ছিলেন ওই রাত্রে। সেখান থেকে লুট হয়ে গেছে ওনাদের জিনিসপত্র, এই খবর পেলাম। তারপরে আমি ইয়াতে চলে গেলাম, আপনার ওই ভোজপুর চলে গেলাম। ভোজপুর যাইয়া আমাদের ওখানকার লোকদেরকে প্রথম বিবিরাট গেলাম, বিবিরাট থেকে ইনফরমেশান দিয়া, ভোজপুর ইনফরমেশান দিয়া রেডি হওয়ার জন্য, থাকার জন্য ওখান থেকে ইনফরমেশান আমরা পাঠাবো। তারপরে আমি ওই বারইয়া ডালা হইয়া হেঁটে 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 আমি মিরাসরা যাইয়ে পৌঁছি। মিরাসরা যাইয়া তারপরে আমি সেখান থেকে ওই আসানুল্লাহ চৌধুরী আসা পর্যন্ত অপেক্ষা করেছি। ওখানে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। তো এবং আমি যে বলেছিলাম আমাদের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী, তার বাড়িও মিরাসরা ছিলেন। যার ফলে আমাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কি তোমরা এই বেজে, তোমাদের মূল দায়িত্ব হবে যে কি তোমরা ওখান থেকে যেই জায়গায় যেখানে যেগুলো মানে সংগঠিত করবে ওগুলোকে বর্ডার ক্রস করে তোমরা নিয়ে আসবা। এবং মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত আমরা আমরা ট্রেনিং নিতে যেতে পারিনি। আমাদেরকে শেষ পর্যায়ে ট্রেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সুযোগ তো আর আমাদের ভাগ্যে জোটেনি। আমরা শেষ পর্যন্ত আমরা মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের গ্রুপগুলোকে এখানে চট্টগ্রামে নিয়ে আসা এবং তাদেরকে দেওয়া, শেল্টারে ব্যবস্থা করে দেওয়া, অপারেশন ব্যবস্থা করে দেওয়া, এই কাজে আমরা নিয়োজিত ছিলাম, আমরা দুজন শেষ পর্যন্ত। এবং সেই ক্ষেত্রে জীবনের সবচেয়ে বড় ঘটনা, আমি সেই রাঙ্গুনিয়া মরিয়মনগর থেকে এই 9 মাস এই বর্ষার দিনে এই বর্ডার এক একটা বন্ধ হয়, আমরা আরেক একটা আবিষ্কার করি। এই করতে করতে আমরা 14 গ্রাম পর্যন্ত আমাদেরকে বর্ডার আবিষ্কার করতে হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আনা নেওয়া করতে হয়েছে। এবং সেক্ষেত্রে মাসুদ ভাই জানে, মনুবাজার থেকে এখানে আপনার বাংলাদেশ বর্ডার পর্যন্ত
রাস্তা এটা কাঁচা ছিল। আর্মস অ্যামুনিশন নিয়ে আমাদের এক একবার আসতে আমাদের পা এতটুকু নিচে ডেবে যেত। এরকম অবস্থায় আমাদের এই কষ্টসাধ্য এই মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।